ছাত্ররা শুভ সন্ধ্যা। আজকে তোমাদের যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী যৌগ। তো প্রথমেই আগের দিন যেটা দেখিয়েছিলাম যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর্থাৎ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সৃষ্টির মাধ্যমে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয় এবং তাদের কিছু কিছু গঠন আমি তোমাদের দেখিয়েছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা কোভ্যালেন্ট বন্ড এবং কোভ্যালেন্সি মানে সমযোজ্যতা। কো মানে হচ্ছে সম, ভ্যালেন্সি মানে হচ্ছে সমযোজ্যতা, ঠিক আছে। বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী মানে হচ্ছে কোভ্যালেন্ট, আর বন্ড মানে হচ্ছে বন্ধন। তো আগের দিন যে সংজ্ঞাটা দেখিয়েছিলাম তোমাদের একই রকম সংজ্ঞাই হবে। প্রথমেই দেখো আসছে আমাদের আজকে বিষয় সমযোজী বন্ধন বলতে কী বোঝায়। তাহলে সংজ্ঞাটা আমরা কীভাবে লিখব? এক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সমধর্মী মৌলের পরমাণু কিন্তু তাদের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়। আগের দিন যেটা দেখেছিলাম ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী যৌগ, তাদের মধ্যে কী দেখা গেছিলো যে বিপরীতধর্মী মৌলের পরমাণু সেক্ষেত্রে অংশগ্রহণ করেছিল, কিন্তু এখানে সমধর্মী মৌলের পরমাণু অংশগ্রহণ করবে। সাধারণত সমযোজ্যতা দেখা যাচ্ছে অধাতুর সাথে অধাতুর, মনে রাখবে। আর ওখানে দেখা গেছিল ধাতু আর অধাতুর মধ্যে যখন যৌগ গঠন করবে তখন হবে। ওকে, তাহলে এক্ষেত্রে অধাতু অধাতুর মধ্যে একটা অণু গঠন করতে পারে যদি হোমোজিনিয়াস অ্যাটম হয়। হোমোজিনিয়াস মানে হচ্ছে দুটো একই অ্যাটম, যেমন দেখো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দুটোই অধাতু, একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যে যুক্ত হয় হাইড্রোজেন অণু গঠন হচ্ছে, তাদের মধ্যে যে বন্ডিংটা হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড এবং যৌগটা হচ্ছে সমযোজী যৌগ। ঠিক একই রকমভাবে নাইট্রোজেন, অক্সিজেন এগুলো সবই হবে সমযোজী যৌগ কিন্তু হোমোজিনিয়াস অ্যাটম, সমযোজী অণু বলতে পারি আমরা। কিন্তু যখন দুটি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আসবে, যেমন দেখো জল H2O, এক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন দুটো আলাদা মৌল পরস্পর যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে বন্ধনটাও কিন্তু সমযোজী বন্ধন, যেহেতু দুজনের ক্যারেক্টার দুটোই সমান, সমধর্মী, অধাতু। ওকে, কিন্তু ধাতু আর ধাতু একসাথে কিন্তু বন্ড গঠন করতে পারে না, ধাতুর সাথে অধাতুই বন্ড গঠন করতে পারে। ওকে, সেক্ষেত্রে তাহলে সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন বলতে কী বোঝায় যদি সংজ্ঞা আমরা বলি, নিকটতম নিষ্ক্রিয় মৌলের শুরুটা একই রকম, কাঠামো লাভের প্রচেষ্টায় দুই বা ততোধিক সমধর্মী মৌলের পরমাণু করো ইলেকট্রন জোড় পরস্পরের সাথে আদান প্রদানের মাধ্যমে যে যৌগ উৎপন্ন করে তাদের সমযোজী যৌগ বলা হয়, সমযোজী যৌগ বলা হয়। ওকে, সমযোজী যৌগের মধ্যে সৃষ্ট বন্ধনকে সমযোজী বন্ধন বলে। ওকে,
তাহলে কেমিক্যাল বন্ডিংয়ের দুটো ভাগ আমরা বলেছিলাম, একটা হচ্ছে আগের দিন তড়িৎযোজী বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, রাসায়নিক বন্ধনের দুটো ভাগ। তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি কী কী হবে? তাহলে আমরা যদি বলি সমযোজ্যতা বলতে কি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি সমযোজ্যতার সংজ্ঞা এখান থেকে আমরা পেতে পারি, এটা আগে লিখে নিই। সমযোজ্যতা বলতে কি বোঝায়? তাহলে সমযোজী বন্ধন সৃষ্ট হওয়ার সময় ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে পরমাণুগুলির পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলে। একই রকম যদি তড়িৎযোজ্যতা কাকে বলে যদি বলা হয়, কি লিখবে? তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হওয়ার সময় যে স্থির তড়িৎ আকর্ষণের বলের মাধ্যমে পরমাণুগুলি পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলা হয়। ওকে, আগের দিন বলেছিলাম তোমাদের। তো উদাহরণ হিসেবে দেখো, আমি এবার দেখাচ্ছি এক্সাম্পল। প্রথমে সহজ এক্সাম্পল দেখাই, H2 N2 O2 এটসেট্রা। এগুলো সবই দেখতে পাচ্ছ হোমোজিনিয়াস, মানে একই অ্যাটম দ্বারা তৈরি অণু বা যৌগ বলতে পারো। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস কম্পাউন্ড। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেন দুটো একই পরমাণু আছে এক্ষেত্রে, যেহেতু একই তার জন্য আমরা ইলেকট্রনগুলো এইভাবে আঁকলাম। এটা ইলেকট্রন, একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে? এক, অ্যাটমিক নাম্বার 1। দেখো এই ইলেকট্রন যাচ্ছে এদিকে, দুজনেই সমানভাবে অংশগ্রহণ করলো, ঠিক আছে? এটা হলো সমযোজ্যতা মাধ্যমে সৃষ্ট হাইড্রোজেন বন্ধন। ওকে, এবার যদি আমরা বিজ্ঞানী লুইস এক ধরনের স্ট্রাকচার দিয়েছিলেন, লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে এটা দেখানো যায়। কীরকম দেখো, স্পেরিক্যালি আমরা এটাকে আঁকতে পারি, আবার পাশাপাশি এভাবে একটা আঁকতে পারি। তো এর মাঝে যে দুটো বন্ড থাকছে অংশগ্রহণ করছে সমভাবে, দেখো এটা হচ্ছে লুইস ডট চিত্র কার H2 অণুর গঠন চিত্র, কিন্তু সমযোজ্যতার মাধ্যমে লুইস ডট। তো লুইস ডটের মাধ্যমে তোমরা দেখাতে পারো বা এভাবেও তোমরা দেখাতে পারো। ঠিক একই রকমভাবে যদি আমরা নাইট্রোজেনের দেখাই তাহলে কীভাবে হবে? নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত? 7। তাহলে 2 আর 5, তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা থাকবে? 5টা। তাহলে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন থাকে সেটাই তো তার যোজ্যতা। এই যোজ্যতার উপর আমি একটা ক্লাস করাবো। 2 3 4 5। ওকে, আবার এদিকে যেহেতু দেখো এবার যে নাইট্রোজেনের, তাহলে এবার কটা অংশগ্রহণ করবে সেটা আমাদের দেখতে হবে, যে নাইট্রোজেনের কাছাকাছি কতগুলি কটা কি আছে কাঠামো লাভ করতে পারবে আর কি। 1 2 3 4 5 6টা, একটা বেশি হয়ে গেছে, এটা কেটে দিই না, তাহলে 5টা আছে। কিন্তু এখানে অংশগ্রহণ করবে কটা নাইট্রোজেনের ক্ষেত্রে? নাইট্রোজেনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে 3টে। কারণ 5টা কেন অংশগ্রহণ করলো না? কারণ আমরা জানি অষ্টক পূর্তি করতে হবে। তাহলে এখানে 5টা যদি থাকে
তাহলে এক্ষেত্রে অষ্টক পূর্তি করতে গেলে কতগুলো লাগবে? এক্ষেত্রে 3টে রাখবে, 5 আর 3 8। তাহলে 1 2 3, তাহলে 3টে অংশগ্রহণ করলো। তো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে ট্রিপল বন্ড দেখা যায়, তাহলে নাইট্রোজেন N ট্রিপল বন্ড N, আর এখানে কি থাকবে? দুটো করে, একটা করে লোন পেয়ার অফ ইলেকট্রন। এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি থাকবে? একই রকমভাবে অক্সিজেনের ক্ষেত্রে যদি করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 2 আর 6 ভাঙছি আমরা 8 অ্যাটমিক নাম্বার। কিন্তু এখানে কটা অংশগ্রহণ করবে তোমাদের? তোমরা বুঝতেই পারছো, এখানে অংশগ্রহণ করবে দুটো, কারণ 6 আর 2 8, অষ্টক পূর্তি ঘটাতে হবে, দুটো। ওকে, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? অক্সিজেন এগুলো যেহেতু আমরা হোমোজিনিয়াস অ্যাটম নিয়ে করেছি, একই রকমভাবে ইলেকট্রনগুলো দেখাচ্ছি। যদি আলাদা আলাদা হয় তখন এটাকে ক্রস দিয়ে দেখাবো, একটা ডট দিয়ে দেখাবো। ওকে, তাহলে এটা হলো অক্সিজেন অণুর গঠন চিত্র। কার মাধ্যমে? লুইস ডট বা সমযোজ্যতার মাধ্যমে। যদি লুইস ডট হিসেবে দেখায় তখন কীভাবে হবে? তখন এইভাবে স্ট্রাকচার দিয়ে আঁকতে হবে, এইভাবে স্ট্রাকচার দিয়ে কিন্তু আঁকতে হবে। তখন এখানে কটা থাকবে? অক্সিজেন এখানে 4টে থাকবে, এখানে 4টে ইলেকট্রন থাকবে, দুটো আরও দুটো, আর অক্সিজেনের এখানে লোন পেয়ার থাকবে দুটো। এভাবে আঁকতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে? এখানে 6টা থাকবে টোটাল, আর এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার থাকবে। তাহলে এটা গেল। আমি এঁকেই দিই তোমাদের। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, যদি আমরা আঁকি 1 2 3 4 5 6, ওকে, এইভাবে আঁকবে। অক্সিজেনের ক্ষেত্রে কীরকম হবে? দেখো, এটা লুইস ডট স্ট্রাকচার। এগুলো একটু গোলগুলো ঠিক করে করা, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করবে, এগুলো পেন্সিলে আঁকবে কিন্তু অবশ্যই। লুইস ডট স্ট্রাকচার পেন্সিলে আঁকবে, আর এগুলো তোমরা পেনে করতে পারো। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা সমযোজ্যতার সংজ্ঞাটা আরেকবার দেখে নাও। নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের প্রচেষ্টায় 2 বা ততোধিক সমধর্মী মৌলের পরমাণু ইলেকট্রন জোড় পরস্পরের সাথে আদান প্রদানের মাধ্যমে যে যৌগ উৎপন্ন করে তাদের সমযোজী যৌগ বলা হয়। সমযোজী যৌগের মধ্যে সৃষ্ট বন্ধনকে সমযোজী বন্ধন বলে। সমযোজ্যতা হচ্ছে কি? সমযোজী বন্ধন সৃষ্টি হওয়ার সময় ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে পরমাণুগুলির পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলা হয়। দিয়ে আমি কিছু কিছু উদাহরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করলাম। তাহলে দেখো, এখানে অষ্টক পূর্তি ঘটেছে 1 2 3 4 5 6 7 8। আবার দেখো 1 2 3 4 5 6 7 8, দুজনে একসঙ্গে সমানভাবে ব্যবহার করেছে, কিন্তু 4টে 4টে 8টা, এদিকে 4টে দেখো, 4টে 8টা। ঠিক একই রকমভাবে এখানে দেখো 6 আর 2 8, 6 আর 2 8, তাহলে অষ্টক পূর্তি ঘটেছে। একমাত্র দেখো এখানে কি ঘটছে, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? দেখো, যে দুটো ইলেকট্রন আছে, হাইড্রোজেনের কত যোজ্যতা? 1, কিন্তু কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কে? 2। তাহলে ওই নিষ্ক্রিয় মূল্য হিলিয়াম হিসেবে কল্পনা করা হচ্ছে, হিলিয়ামের স্ট্রাকচারটা। তো দেখো দুটো ইলেকট্রন হয়ে গেছে এখানে, তাহলে হাইড্রোজেন কোনো লোন পেয়ার নেই, কিন্তু দুইটা কার কাঠামো? হিলিয়াম, নিকটতম নিষ্ক্রিয় মূল্য। ওকে, তাহলে এক্ষেত্রে অষ্টক পূর্তি ঘটাতে হচ্ছে কেন? কারণ আমি আমার যে নিকটতম নিষ্ক্রিয় মূল্য দেখো 5, এখানে
তোমার লাস্ট কক্ষে কটা আছে 5টা, তাহলে আর যদি 3টে দিই, 3টে যদি সমানভাবে আসে, 3টে যদি অংশগ্রহণ করে, তাহলে কী হবে, 8টা হবে। 2 আর 8 কত হয় 10। কার স্ট্রাকচার, নিয়ন স্ট্রাকচার, পরবর্তী নিষ্ক্রিয় মূল স্ট্রাকচার। ঠিক একই রকমভাবে দেখো এখানে যদি 6 থাকছে, 6 আর 2 8 হয়, তাহলে নিকটতম নিষ্ক্রিয় মূলকে নিয়ন স্ট্রাকচার। তাহলে অ্যাকচুয়ালি নিয়ন স্ট্রাকচার লাভ করছে অক্সিজেনের একটা, অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত, 2 আর 6 মানে 8। 8টাকে যদি আমরা ভাঙি, তো এই 2টা তো অলরেডি আছেই, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কত, 1, তাহলে ওকে 2টো হতে হবে। ওই জন্য হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে 2টাই হচ্ছে ইনার্ট, আর এক্ষেত্রে 6 আর 2 এই 6টা যেখানে আছে সেখানে আরও 2টো আমাকে অংশগ্রহণ করাতে হচ্ছে। ঠিক একই রকমভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও তাই। নাইট্রোজেনের কত, 7 অ্যাটমিক নাম্বার, 2 আর 5, তাহলে এক্ষেত্রে 3টে অংশগ্রহণ করাতে হচ্ছে, তবেই 8 হবে। 2 আর 8-এ 10 স্ট্রাকচারটা লাভ করবে। ওই জন্য নাইট্রোজেনের যোজ্যতা কত, 3। আর সর্বভৌত কক্ষে একটা 3 হচ্ছে, আর একটা হচ্ছে 5। ঠিক একই রকমভাবে অক্সিজেনের যোজ্যতাও দেখো 2। ঠিক আছে, এবার যদি আমরা হেটেরোঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে দেখি, কম্পাউন্ডের ক্ষেত্রে, সাপোজ একটা উদাহরণ নিচ্ছি, H2O। এর স্ট্রাকচার যদি আঁকতে দেয় আমাদেরকে, তাহলে আমরা কীভাবে আঁকবো? প্রথমেই আমাদেরকে দেখতে হবে এই অ্যাটমটার মধ্যে আমরা সেন্ট্রালে কোনটাকে রাখবো, বড় অ্যাটম কোনটা। বড় অ্যাটম কোনটা মানে এটা অক্সিজেনটা বড় অ্যাটম, তাহলে অক্সিজেনটাকে সেন্ট্রালে রাখবো, আর এদিকে 2টো হাইড্রোজেন পরমাণুকে রাখলাম। এবার দেখো যেহেতু হেটেরো অ্যাটম আছে, হাইড্রোজেনগুলোকে আমি ক্রস দিয়ে চিহ্নিত করছি, আর অক্সিজেনগুলোকে কী দিয়ে চিহ্নিত করব, ডট দিয়ে। কারণ দুটো আমি পাশাপাশি কেন রাখছি, কারণ আমার 2টো অংশগ্রহণ দেখাতেই হবে, এই 2টো অংশগ্রহণ করবেই বিক্রিয়াতে একটা একটা করে। আর বাকি কটা থাকছে অক্সিজেনের সর্বভৌত কক্ষে কটা, যোজন কক্ষের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 6টা। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা মানে কিন্তু যোজ্যতা নয়, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে যোজন কক্ষে অর্থাৎ সর্বভৌত কক্ষের ইলেকট্রন সংখ্যা, সেটার মানটা কত, 6টা। তাহলে এখানে কটা থাকবে, 2টো 2টো 4টে, আর ওই 2টো অংশগ্রহণ করছে। তাহলে দেখাই আমি সমযোজ্যতার মাধ্যমে। নেক্সট স্টেপ, এটা কিন্তু লুইস ডট নয়, জাস্ট এমনি সমযোজ্যতার মাধ্যমে দেখানো হচ্ছে। হলো, দেখতে পাচ্ছ তোমরা। তারপরের স্টেপে হচ্ছে এটা, ওকে, এটা হচ্ছে জল অণু স্ট্রাকচার। এবার যদি লুইস ডটে আঁকতে বলে, এটা যদি লুইস ডটে আঁকি আমরা, তাহলে কীভাবে আঁকবো, লুইস ডটে আঁকতে গেলে এটাই হবে, অর্থাৎ এই স্টেপটা দেখানোর পর লুইস ডট আঁকবে। কিন্তু প্রথম স্টেপ এটা হবেই প্রত্যেক ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রেও তাই। লুইস ডট আঁকতে গেলে এটা দেখিয়ে তারপর লুইস ডট তুমি আঁকতে পারো। হাইড্রোজেন যেহেতু আলাদা আলাদা দেখিয়েছি, আলাদা আলাদা দেখাতেই হবে, কারণ হাইড্রোজেন অক্সিজেন আলাদা আলাদা অ্যাটম। এরকম করলে ওকে, এবার এইটাকে গোটাটাই আমাকে গোল চিহ্ন দিয়ে দেখাতে হবে, কারণ দুটোই অংশগ্রহণ করছে। গোলগুলো হাতে ঠিকঠাক হচ্ছে না, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এগুলো করবে। তো এটা হচ্ছে হাইড্রোজেন অণু, এই সরি জল অণুর, এখানে হাইড্রোজেনটা দাও, জল অণুর লুইস ডট। লুইস ডট একই রকমভাবে যদি আমরা HCl এর করি, HCl যদি করা হয় কীভাবে হবে, হাইড্রোজেন দেখো একটা করে দিলাম, স্টার দিয়ে দেখিয়ে দিলাম। ক্লোরিনের কটা থাকে, 2 8 7, তাহলে লাস্টের কক্ষে কটা থাকবে ইলেকট্রন, 7টা। ওকে, তাহলে 7টা ইলেকট্রন আমি 7টা ইলেকট্রন তো এখানে অংশগ্রহণ করবে না বন্ডিংয়ে,
কটা করবে? একটা, যেহেতু হাইড্রোজেন একটাই আছে, তাহলে একটা যদি থাকে তাহলে এখানে বাকি 6টা আমি সাইডে এঁকে দিচ্ছি, মানে দেখতে ভালো লাগার জন্য। 1 2 3 4 5 6। ওকে, তাহলে এটা অংশগ্রহণ করলো ঠিক একই রকমভাবে। ঠিক আছে, এটা যদি লুইস ডটে আঁকতে হয় তাহলে কীভাবে আঁকবো আমরা? এটা যদি লুইস ডটে আঁকতে হয় কীভাবে আঁকবো? এইচ সিএল। ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা সমযোজ্যতার মাধ্যমে এই সিএল অণুর সমযোজী বন্ধন দেখালাম। যদি আমরা নেক্সট স্টেপটা আঁকি, এইচ সিএল, এই সিএল অণুর গঠন এটা, বোঝা গেল? ঠিক একই রকমভাবে CCl4 করতে পারি আমরা। CCl4 অণুর গঠনও দেখাতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড অণুর। এইভাবে আমরা সমযোজ্যতার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়গুলি, রাসায়নিক বন্ধনগুলি দেখাতে পারি অধাতু আর অধাতুর মধ্যে। ওকে, আগামীকাল আমি এই বিষয়টি নিয়ে আরও কিছু উপস্থাপন করব, দুটো বিষয় নিয়ে উপস্থাপন করব, অর্থাৎ তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা, কম্বিনেশনে কিছু কিছু যৌগ দেখাবো, এবং যোজ্যতা নিয়ে কিছু আরও বিশেষ কিছু তোমাদের বলবো। যোজ্যতা উপর ক্লাস একটা থাকবে, এখনও দুটো ক্লাস লাগবে। ওকে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা এই ব্যাপারগুলো দেখবে, ফলো করবে। ওকে, গুড বাই।